হ্যালো সবাইকে ভূত কাহিনীর 10 নম্বর এপিসোডে আমন্ত্রণ। দেখতে দেখতে আমরা 10 নম্বর এপিসোড পর্যন্ত চলে আসলাম। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে এবং কাহিনীগুলো শোনার জন্যে। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটি কায়ুম মিয়ার একটি ঘটনা। উনি ভ্যান চালক ছিলেন। তো এক রাতে ওনার সাথে এক অশরীরী এবং বিভৎস এক কাহিনী ঘটে যায় জিনের সাথে। তো সেই কাহিনীটি আসলে বর্ণনা করছি। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। তো এই ঘটনাটি মুন্সিগঞ্জ জেলার প্রতাপপুর নামে একটি গ্রামের। সেখানে কায়ুম মিয়া নামে একজন মানুষ বাস করতেন। তো এই গ্রামের বিবরণটাকে বলে নেই, এটা খুব রিলেটেড। এই গ্রামের চারপাশে আসলে নদী দ্বারা বেষ্টিত ছিল, আর পাশের গ্রামে যেতে হলে অনেক দূর ভেঙে গ্রামের অপোজিট সাইড দিয়ে যেতে হতো, এবং রাস্তাটি ছিল অনেক বেশি পরিমাণে লম্বা, এবং রাস্তাটা অনেক আসলে মানুষ না পারলে আসলে ওই রাস্তা দিয়ে যাইতো না। ওই রাস্তাও কালের বিবর্তনে অনেক বেশি পরিমাণে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানুষ বেশিরভাগই পাশের গ্রামে যেতে হইলে বা অন্যান্য গ্রামে যদি যাইতে হয়, তারা আসলে ওই নৌকাতেই আসলে পারাপারটা করতেন আর কি। তো সেখানে আসলে যেহেতু আসলে নদীপথের বা নৌকা দ্বারা বা পানিপথের যাতায়াতটা বেশি ছিল, সেখানে শুধু ওই গ্রামে একজনই ভ্যান চালক ছিলেন, সেটি হচ্ছে কায়ুম মিয়া। তো আর কোনো ভ্যান চালক ছিল না। তো কায়ুম মিয়া মোটামুটি তার দিন চলে যায়। প্রতিদিন কোনো না কোনো উনি আসলে যাত্রী পান, খদ্দের পান। ওদের গ্রাম থেকে আশেপাশে ওই গ্রামের মধ্যেই কোথাও না কোথাও যাত্রীরা পারাপার হয়। তো এক রাতে কায়ুম মিয়া অনেক রাত পর্যন্ত সন্ধ্যা থেকে ওয়েট করতেছেন, কিন্তু কোনো যাত্রী আসলে হচ্ছে না। তো যাত্রী না হওয়ার কারণে উনি আরও ওয়েট করতে থাকেন। এতে আসলে দেখা যায় যে ওই গ্রামের যে বাজারটা ওইটা বন্ধ হয়ে যায়। বাজার মোটামুটি হাটটাট গোলায় ফেলে, দেখে কোনো মানুষজন নাই। তবুও কায়ুম মিয়া বসে থাকেন যে যাত্রীর আশায় যদি যাত্রী একজনও যদি পাওয়া যায় তাহলে কিছুটা ইনকাম হয়। তো উনি বসেই রইলেন। এদিকে বাজার আসলে বন্ধ হয়ে গেল। তো হঠাৎ উনি চিন্তা করলেন যে এখন আর বসে থেকে লাভ নাই, আমি এখান থেকে আসলে বাড়ির দিকে চলে যাই। তো কায়ুম মিয়া করলেন কি, বাড়ির দিকে রওনা দিলেন উনি ওনার ভ্যানটা নিয়ে। তো বাজার থেকে উনি বের হলেন, সব অন্ধকার, কোনো মানুষজন নাই। সেদিন ছিল খুবই পূর্ণিমা, আকাশে খুব সুন্দর একটা চাঁদ, সব দিকে জ্যোৎস্নার আলো থই থই করতেছে। এবং যেহেতু নির্জন এরিয়া, এটা আসলে একটু ভুতুরে টাইপের বানায় দিছে সব কিছু মেলায় আর কি। তো হঠাৎ করে উনি দেখলেন যে একটা বালক ওনাকে দাঁড়া করালেন এবং হঠাৎ করে ভ্যানে চেপে বসছে এবং একটা হাঁড়ি, মাটির হাঁড়ি এবং একটা বস্কা নিলেন আর কি, কাপড়ের বস্কা। তো ওই বস্কা থেকে খুব গন্ধ বের হইতেছে, সুগন্ধ বের হইতেছে। তো কায়ুম মিয়া বললেন যে সামনে যাত্রী উঠবে, আপনি সামনে থেকে যাত্রী উঠায়েন, ঠিক আছে? আমার কিছু যাত্রী উঠবে, 2 জন, ওনাদেরকে উঠাইয়েন। কই যাবে? এই এত রাতে তো আমি যাব না, আমি বাড়িতে চলে যেতেছি। না, আপনারা টাকা দিব, ঠিক আছে? তো ওই ছেলেটা কায়ুম মিয়ার হাতে একটা নোট ধরায় দেয়। তো কায়ুম মিয়া আসলে নোটটা ধরে দেখে যে এটা আসলে একটা বড় একটা নোট। তো পরবর্তীতে উনি করেন কি, ওই হারিকেনের কাছে নোটটা নিয়ে যান, মাথা ঝুঁকায় নিচে। তো দেখেন যে এটা আসলে 100 টাকার একটা নোট। তো উনি এবার বললেন যে আমার কাছে ভাঙতি নাই, ঠিক আছে? আমি এত টাকা কোথায় ভাঙতি দিব? আপনি যাবেন কতটুকু তাও তো বললেন না। আমি যাব না, সামনে থেকে আপনার মানুষজন উঠবে, সামনে আরও 2 কিলো আপনি যাবেন, ওইখান থেকে মানুষ 2 জন উঠবে, ওদেরকে আপনি পৌঁছায় দেবেন। এত রাতে এবং ঠান্ডা পড়তেছে, ওইদিকে খারাপ একটা রাস্তা, হ্যাঁ, বেশি ভালো রাস্তা না, আর জায়গাটাও তো খুব একটা ভালো না। তো উনি এবার বালকটা বলল, ওই ছেলেটা বলল যে আপনারা তো টাকা দিছি, আপনি তো টাকা পাইতেছেন, আরও দেওয়া হবে, আপনি নিয়ে যান। এবং এই যে হাঁড়িটা, মাটির হাঁড়ি এবং ওই বস্কাটা, ওইটা থাকবে এখানে, ওইটা ওরা নিয়ে যাবে। তো ঠিক আছে। তো ওই ছেলেটা নেমে যায়। তো কায়ুম মিয়া আর কী করবেন, অগত্যা। তো উনি রওনা দিলেন। তো উনি চালাইতেছেন আর ভাবতেছেন, এরে কি একটা বিপদে আমি আসলে ফেসে গেলাম। এখন আমার কতটুকু যাইতে হবে, আবার কতটুকু যায় আবার ফিরতে হবে, এমনি তো রাস্তা ভাঙা ওই দিকের।
ওইদিকে হচ্ছে রাজবাড়ি আর কি, মানুষজন খুব একটা ওইদিকে যাইতে চায় না। রাজবাড়িটা মূল লোকালয় থেকে একটু দূরে ব্যাকওয়ার্ড সাইডে পড়ে গেছে। তো ওই দিকে আসলে খুব পুরনো রাজবাড়ির কবরস্থান আছে, তো মানুষ ওই কবরস্থান এবং ওই সাথে ছিল হচ্ছে চিতাখোলা, ওই কারণে আসলে মানুষজন ওইদিকে বেশি একটা খুব একটা ঘেঁষতো না, যাইতো না। তো উনি ওইসব কথাও চিন্তা করতেছেন যে আমার এত দূর পর্যন্ত যাইতে হবে, কি না কি আসলে মানে উপস্থিত হয় কপালে আজকে, মানে শনির দশা আসলে খারাপ আছে। তো যাই হোক, উনি আসলে কায়েম মিয়া চলতেছেন। তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ এবার দেখলেন, তো হঠাৎ করে দেখেন উনি সামনে আসলে দুজন দাঁড়ায় আছে, এবং একজন খুব লম্বা আর আরেকজন খুব মানে খাটো টাইপের একটা ছেলে আর কি। তো সামনে ওনারে করলেন কি, ওরা আসলে হাত দেখায় ওরা থামা করাইলেন। তো উনি থামলেন। তো থামার পরে এরপরে ওনারা ওই ছেলেটা সামনে আসলো, বলছে যে আমাদেরকে নিয়ে নেন, আপনারাই? কয় হ্যাঁ। তো ওরা উঠে বসলো। তো দেখলো ওই ছেলেটা জাস্ট আরও কয়েকটা জিনিস উঠাই দিছে, আরও কয়েকটা ভোসকা টোসকা উঠাই দিছে, সব এগুলো উঠাই দিয়ে তারপর ওই লোকটা একজন বৃদ্ধ মহিলাকে, হ্যাঁ, উনি একদম সাদা রঙের বস্ত্র পরা, মানে ওনাকে পর্দা করা দেখা যায় না, তো ওনাকে কোলে করে ওই ভ্যানের মধ্যে নিয়ে উনি বসলেন আর কি। আর ছেলেটা জাস্ট ওই এটার কাছে ওই কায়েম মিয়ারে বললেন আর কি যে এদেরকে নিয়ে যান। হঠাৎ কায়েম মিয়া ওই ছেলেটার দিকে তাকায়, দেখে যে এরে মনে হয় আমি দেখছি, এর সম্ভবত এর সাথে আমার দেখা হয়েছে আরও কিছুক্ষণ আগে আমার ব্যানে, এগুলা এখানে কেমনে আসলো ছেলেটাও। তো উনি আর জিজ্ঞাসা করতে পারলেন না, উনি মনে মনে একটু ভয় পেয়ে গেলেন, একটু মানে সন্ত্রস্ত হয়ে গেলেন যে কী ঘটনাটা কী ঘটলো। তো ঠিকঠাক আছে, তো ওই ছেলেটা চলে গেলো, ওরা দুজন ওইখানে বসলেন, যে একজন একটা মানুষ, যে তারপর একজনকে ওই বৃদ্ধা মহিলাকে কোলে নিয়ে ভ্যানে বসেন। তো বলছে যে এবার কায়েম মিয়া বলছেন যে আপনি এবার যান, ঠিক আছে, আপনিও যাইতে থাকেন, যেখানে যাবেন এখানে আমি বলবো কোথায় আসলে থামতে হবে। তো কায়েম মিয়া এবার তো চিন্তা ভাবনা করলেন যে আপনারা আসলে যাবেন কই? বলছে আরও 3 কিলোমিটার ওই রাজবাড়ির কাছাকাছিতে যাবো আর কি। ওইদিকে তো আমি আসলে যাব না, আপনারা টাকা দিচ্ছেন না, আপনারা টাকা আরও দিব, ঠিক আছে, আপনি নিয়ে যান। আর দেখছেন তো এখানে একজন অসুস্থ বৃদ্ধ মহিলা আছে। তো এবার উনিও আসলে কি করবেন, নামেও দিতে পারতেছেন না, কারণ অসুস্থ বৃদ্ধ মহিলা। উনি এবার চিন্তা ভাবনা করতে, কিরে আমার কি ব্ল্যাকমেল করতেছে নাকি, আমি তো এবার ফেসে গেছি, ওই দিকে এত রাত্রে যাইতে হবে, 12টার উপরে বেজে যাবে, আমার আবার ব্যাক করতে হইলে আমি আবার কিভাবে ব্যাক করব, কেমনে কি হবে না হবে। এখন তো এবার উনি এবার কায়েম মিয়া ওদেরকে বললেন যে আপনারা না যা করেন, আপনারা আসলে একটু কথা বলে উঠতে পারেন না, পরে আমি ফেসে যাই, ঠিক আছে। তো বলছে আপনারা আরও টাকা দিব, আপনি যান, ঠিক আছে, এত কথা বাড়েন না। তা কায়েম মিয়া আর কী করলেন, অগরটা উনি চালাতে থাকলেন। তো কায়েম মিয়া চলতেছেন, ওনার পূর্ণিমার চাঁদও আছে, জ্যোৎস্না চলতেছে, আর এদিকে ঠান্ডা হাওয়া বইতেছে, ওনার কাছে শীত লাগতেছে, সব কিছু মিলে একটা ভুতুরে পরিবেশ। আর এদিকে উনি রাত্রে খুব একটা আসেনি না, আর এদিকে কোনো যাত্রীও নাই, মানুষজনেরই আসলে কোনো চলাফেরা নাই। তো উনি সন্দেহ করতেছেন কী ঘটনাটা কি, এরা আসলে এদিকে তো বাড়িঘর নাই, এরা আসলে যাবেটা কই। তো উনি আর এগুলো জিজ্ঞেস করলেন না। হাওয়া বইতেছে, হাওয়া শরীরে লাগতেছে, কায়েমের অদ্ভুত এক শরীরের অনুভূতি হইতেছে, শিশির লাগতেছে। তো কায়েম মিয়া এবার করলেন কি, দোয়া দুরুদ পরে ওর মানে চালানো প্যাডেল মারা শুরু করে দিলেন। তো প্যাডেল করতেছেন, রাস্তা খুবই ভাঙা, খারাপ রাস্তা, এই আস্তে আস্তে করে যাইতেছেন। তো এভাবে উনি 1 ঘন্টা পর্যন্ত চালাইলেন। এবার উনি জিজ্ঞেস করলেন যে কতটুকু, আর কতটুকু? বলছেন যান, আপনি যান, বলবো। তো কায়েম মিয়া চালাইতেছেন, এদিকে পায়ের পেশি টেশি টান হয়ে ব্যথা শুরু হয়েছে কায়েম মিয়ার। তো কায়েম মিয়া বললেন যে ঠিক আছে, আমার তো ভালো লাগতেছে না, আমার তো আবার ব্যাক করতে হবে। তো ভয়ের কোনো কিছু নাই, আপনি চলেন, ঠিক আছে, আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কিছু নাই। তো কায়েম মিয়া আর 7-5 না ভেবে উনি এবার প্যাডেল করতেছেন। তো তাড়াতাড়ি চলে গেছেন। হঠাৎ করে রাজবাড়ির আরও সামনে যখন আসলো, এবার ওই ভিতরের যাত্রী বললে যে এখানে থামেন, ঠিক আছে, এখানে থামেন। তো কায়েম মিয়া এবার থামলো। তো উনি করলেন কি, ওই বৃদ্ধ মহিলাকে কোলে নিয়ে আস্তে করে নামলেন ভ্যান থেকে নামার পরে কায়েম মিয়ার বললেন যে এখানে ভুসকা টুসকা যা আছে আপনি এগুলো নিয়ে আমার সাথে আসেন। কায়েম মিয়া তো এবার ভড়কায় গেছেন, আমি কই যাব,
আপনারা টাকা দিছি না, আপনারা টাকা আরও দিব, আপনি এগুলো নিয়ে আসেন। দেখতেছেন না আমার হাতের মধ্যে, আমার কোলের মধ্যে এই বয়স্ক বৃদ্ধ মহিলা, উনি অসুস্থ, আপনি নিয়ে আসেন। কায়েম মিয়া আর কিছু বললেন না, ভোসকা টোসকা নিয়ে ওনার পাশে পাশে হাঁটতেছেন। তো চারিদিকে পূর্ণিমার আলো থই থই করে ভাসতেছে, সবই দেখা যাচ্ছে। তো তো উনি ওই ফলো করতেছেন ওই মানুষটারে, ওনার মানে কোলের মধ্যে পাজা কোলা করে ওই বৃদ্ধ মহিলা, সাদা ধপধপে কাপড় দিয়ে জড়ানো। তো উনি ভোসকা টোসকা নিয়ে সব কিছু নিয়ে পিছে পিছে হাঁটতেছেন। তো যাইতেছেন আর যাইতেছেন, পথ তো শেষ হয় না, ঠিক আছে, একদমই অন্যরকম অবস্থা। তো এবার আরও ভিতরে চলে গেছে আর দেখছে এখানে এক ধরনের বাড়ি, এবং সবাই অনেক অবয়ব দেখা যাইতেছে মানুষের মতো, কিন্তু এক একটা অবয়ব খুব লম্বা, 8 ফুট 9 ফুট 7 ফুট, অনেক লম্বা, আনুমানিক উনি আন্দাজ করতেছেন আর কি। উনি নিজেই আসলে 5 ফুট 7-এর মতো। তো উনি চিন্তা করতেছেন তাহলে এগুলো এতটুকু হইতে পারে। তো উনি এমনিই দেখতেছেন যে অনেক লম্বা এক একটা অবয়ব। তো আসছে আর তো উনি এবার রাখছেন, যে বলছে আপনি ওই বৃদ্ধ মহিলা রে ওই মানুষটা ওইখানে নিয়ে একটা খাটের মধ্যে সামনে শোয়াই দিলেন। সবাই এসে ওনারকে দেখলো টেকলো। অবয়বগুলার আসলে মুখগুলা আসলে সাদা ওড়না দিয়ে ঢাকা, মুখগুলো আসলে দেখা যায় না। তো হালিম মিয়ারে ওই মানুষটা ডাক দিলেন যে আপনি ভোসকা এগুলার এখানে রাখেন, আরও কাছে চলে আসেন। তো কাছে চলে এসে ভোসকাগুলারে রাখছে। তো এবার ওইখান থেকে একজন খুব লম্বা কায়েম মিয়ারে বলছে যে এই ঘটনা এখানে যে যে তুই যে এখানে আসছস, এই ঘটনা কাউরে বলবি না, ধর এই থলিটা হাতে রাখ। তো মোহরের একটা থলি ওনারে দিয়ে দেয়। তো উনি কায়েম মিয়া হাতে নিয়ে দেখতেছে বেশ ভারী। তো কায়েম মিয়া করলেন কি, এটা রাখলেন, রেখে কায়েম মিয়া মানে ভয়ে কাঁপতেছেন এগুলা দেখে, এত অবয়ব, এত লম্বা লম্বা, এবং কায়েম মিয়া বুঝে গেছেন যে এরা আসলে মানুষ না। তো কায়েম মিয়ারে যখন হাতে থলি ধরায় দেয়, কায়েম মিয়া করলেন কি, মানে এখান থেকে উনি পালাইতে পারলেই উনি আসলে বাঁচে আর কি। মানে হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে, হার্টবিট শুরু হয়ে গেছে, পালপিটেশন শুরু হয়ে গেছে খুব হাইলি, বিপিটিভি বেড়ে টেরে কায়েম মিয়া ঘামতেছেন রীতিমতো, ঠান্ডা অবস্থায় ঘামতেছেন। কায়েম মিয়া এরপরে থলি নিয়ে একদম পিছনে ফিরে উল্টা হয়ে এবার জোরে জোরে হাঁটা দেন। তো ওইখান থেকে ওই পিছন থেকে অবয়ব মানে খুব জোরে বলে বসেন, এ কায়ুম, এটা যদি তুই কাউরে বলস তো তোর খবর আছে। তো কায়েম মিয়া এটা যখন শুনছেন, এটা শুনে কায়েম মিয়া ভোর দৌড়, আর ওইখানে উনি পিছনেও তাকান না, দৌড়াইতে থাকেন। দৌড়াইতে 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 সামনে গিয়ে উনি একটা শিকড়ের গায়ে ধাক্কা খান, উনি উষ্টা খায়ে পড়েন, ডিগবাজি খান, উঠেন, ব্যথা পাইছেন প্রচণ্ড। এরপরে উঠে আবার উনি দৌড়, তাড়াতাড়ি উনি ওনার ভ্যানের কাছে গিয়ে, ভ্যান ঠিকঠাক আছে ভ্যানটা, উনি বসেন। বসার পরে দেন উনি এবার খুব দ্রুত প্যাডেল মেরে, যত দ্রুত পারছেন উনি তাড়াতাড়ি দৌড়াইতে 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 ওনার বাড়িতে গিয়ে মানে উঠেন আর কি। তাড়াতাড়ি ভ্যানটা রেখে তাড়াতাড়ি দৌড়াইতে দৌড়াইতে ওনার দরজা পেটানো শুরু করেন, ওনার ওয়াইফরে ডাকা শুরু করেন। তারপর উনি ধরপড়ায় ঢোকেন। তো ওনার ওয়াইফ আর উনিই থাকেন, ওনাদের কোনো সন্তান ছিল না। তো ওয়াইফ বলে, কী হয়েছে, ঘটনা কি? আমি খুব ভয় পেয়ে গেছি, আমি খুব ভয় পেয়ে গেছি, আমি খুব ভয় পেয়ে গেছি, এই কাহিনি ঘটছে আমার সাথে, এই কাহিনি ঘটছে। তো ওনার বউ খুবই সাহসী, ওনারে সাহস দিলেন, হাত মুখ ধোয়া টয়ে দিলেন। এরপরে ওই দেখলেন যে ওনার গাটা গরম হয়ে যেতেছে, তো ওনারে শোয়া টয়ে দিলেন, তেল মালিশ টালিশ করে দিলেন। তো তখন উনি চিন্তা করলেন যে, দেখলেন যে আস্তে আস্তে জ্বর বাড়তেছে। তো কায়েম মিয়ার আসলে ওয়াইফ আসলে খুবই সাহসী, তো সারা রাত জাগন থাকলেন এবং ওনারে পাহারা দিলেন। তো কায়েম মিয়ার দেখলেন যে খুবই জ্বর বেঁধে গেল। তো এখন সকাল পর্যন্ত ওয়েট করতেছেন। তো পরে সকালে উনি ওই কবিরাজরে ডাকিয়ে আনেন। তো ডেকে আনার পরে কবিরাজ দেখে ওষুধ টষুধ দিয়ে দেন, বলছে প্যারাসিটামল খাওয়ার নেই কেন, এটা ছিল না, তো এগুলো দিয়ে দেন, খাওয়াই দেন। ঠিক আছে, এটা তো অন্য ব্যাপার মনে হইতেছে, তো আপনি এটা করেন, এই আমি ঝেড়ে টেরে দিয়ে যাই, হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো সমস্যা আমারে ডাক দেবেন, এবং আপনি তো এটা কাউরে বলেন নাই আমাদের 3 জনকে ছাড়া। না, আমি কাউরে আর বলি নাই। ঠিক আছে, কাউরে বলার দরকার নেই, এটা অশরীরের বিষয়, বুঝছেন তো, যেহেতু উপর থেকে আপনারা বলে দিছে কাউরে না বলার জন্য, আর কাউরে বলার দরকার নেই। তো কায়েম মিয়াও শুনলেন। তো এর পরের দিন কায়েম মিয়া আস্তে আস্তে শরীর ভালো হয়ে যায়। তো পাশের বাড়ি থেকে ওই কায়েম মিয়াদের বাড়িতে দুধ দিয়ে যায়। তো ওই গোয়ালি নিয়ে আসলেন,
তো আসলেহান আর ওই কাইম মিয়ার ওয়াইফ, মহিলারা তো মহিলাদের ব্যাপার, পেটে কোনো কিছু থাকে না, তো ওইটা উনি এই কাহিনিটা ওনারা বলে দেন। তো বলে দেওয়ার পরে বলে টলে দিছে। তো এর পরের দিন কাইম মিয়াতে শরীর একটু 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 খারাপ হইতে থাকে। তো কাইম মিয়া আসলে আর রাতের দিকে উনার জল বিয়োগের সময় হয়, প্রাকৃতিক ডাকে সাড়া দেন। তো উনি বের হওয়ার সময় এরপরে দেখেন যে অন্ধকার, হাতড়ে হাতড়ে হারিকেনটা নিলেন, ওনার ওয়াইফরে আর ডাকলেন না এই জন্যে। তো ম্যাচও নিলেন, তবে আস্তে আস্তে হারিকেনটা ধরাইলেন। তো হারিকেনটা ধরানোর পরে উনি এবার ওই ওনার টয়লেটে চলে গেলেন। টয়লেটটা একটু বাড়ি থেকে একটু দূরে। তো টয়লেটে ঢুকে গেলেন, হারিকেনটা পাশে রাখলেন। হঠাৎ করে উনি দেখলেন যে মানে ওনার ওই বাথরুমের দরজায় টোকা পড়তেছে, টিনের দরজায় টোকা পড়তেছে। তো উনি বললেন কে, ভয় পেয়ে গেছেন যে কে। তো ওনার ওয়াইফের কণ্ঠ শুনতে পান যে আমি। তো বলছে তুমি কেন এখন বের হইছো কেন, তোমার তো বের হওয়ার দরকার নাই, ঠিক আছে আমি আসছি। কয় না তুমি আসো, দরজা খোলো। তো কাইম মিয়া দরজা খুললেন। হঠাৎ করে ওনারকে একটা হ্যাঁচকা টান দিলেন, কি যেন কলারটা ধরে একটা হ্যাঁচকা টান দিলেন। উনি উড়ে গিয়ে 10-15 হাত দূরে যায়, উনি ছিটকায়ে পড়েন এবং ডিগবাজি খেয়ে গড়াইতে থাকেন। ভীষণ ভয় পেয়ে গেছেন, ভীষণ অবাক হইলেন এবং খুব ব্যথা পাইছেন, অনেক বেশি ব্যথা পাইছেন। এখন এরপরে হঠাৎ কাইম মিয়ার সামনে তাকায় দেখে তার সামনে বিশাল এক নেকড়ের মতো অনেক দাঁত খিচায় ওনার সামনে লালা বের করে ও আসতেছে। এবং উনি এটা দেখেই উনি জমে গেছেন, একদম জমে গেছেন এবং উনি অনেক বেশি ভয় পেয়ে গেছেন। ওনার অন্তরাত্মা এখানেই উড়ে যাইতেছে। তো উনি এবার চোখ বন্ধ করে ফেললেন। ওইটা গড় 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 করতে আওয়াজ দিতে 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 ওনার সামনে আসতেছে। হঠাৎ করে কাইম মিয়া দেখেন একটা সুগন্ধ ছড়ায় গেছে এবং তাকাইলেন, দেখলেন একটা অবয়ব, একজন মহিলা, ঠিক আছে, খুব বৃদ্ধ এক মহিলা, সাদা কাপড় পরে ভাসতে 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 ওনার সামনে আসতেছে। এবং উনি এই অতি প্রাকৃতিক এই জিনিসটা দেখে মানে এখন আর উনি আর কোনো ভয়টা পাইতেছেন না, কারণ ওনার সাথে যত ধরনের অতি প্রাকৃতিক জিনিসের আসলে কাহিনী ঘটে গেছে, উনি আসলে এখন আর কোনো কিছু তোয়াক্কা করতেছেন না। উনি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায় আছেন। ওই মহিলা করলেন কি, ওই নেকড়ে টাইপের যেটা, হ্যাঁ বড় কুকুর টাইপের, ওইটা নেকড়ের মতো, তো ওইটাকে হাত দিয়ে একটা ইশারা দিলেন। তো ওইটা সরে গেল। উনি আসছেন, এসে ওই কাইম মিয়ার সামনে ভেসে রইলেন। এটা বললেন যে তোরে বলছি না যে তোরে বলা হয়েছে না, আমার ভাগিনা বলে দিছে না যে কাউরে বলতে না, তুই বলছস তোর বউ বলছে পাশের বাড়িতে এবং এটা ছড়াইছে। তোরে আমরা সহজে কারো দেখে দেই না, আমরা যদি দেখে দিই হয়তো কারো জীবনে এটা ও ভালো মানুষ নাইলে খারাপ মানুষ, আমরা এই দুই ধরনের সাথে আমরা দেখা দিই, নাইলে আমাদের দর্শন সহজে কেউ পায় না। তুই পাইছস, তুই ভালো মানুষ, ঠিক আছে, আজকে আমার ভাগিনা তোর মাথা ছিঁড়ে ফেলতো কামড়ায়, ঠিক আছে, তুই এখানেই শেষ হয়ে যেতি। আমি না থামাইলে যদি আমার বোনকে তুই নিয়ে গেছস, অসুস্থ বোনকে, এই কারণে আমি তোর মানে জাস্ট উপকারটা করতে আসছি, এটা তুই আর কাউরে বলবি না। তো কথা বলে কাইম মিয়া মাথা নাড়ায়। তো হঠাৎ করে সব কিছু উধাও হয়ে যায়। কাইম মিয়া আস্তে 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 অনেকক্ষণ এখানে যেমনি আসেন এমনি পড়ে রইলেন, ধাতস্থ হইলেন আর কি। আস্তে উঠে হাত মুখ ধুয়ে টুয়ে উনি অজু করলেন, অজু করে টোরে নামাজ টামাজ পড়লেন। ফজরের ওই সময় আজান দিল, নামাজ টামাজ পড়লেন এবং ওনার আস্তে দেখলেন ওনার ভয়টা আসলে চলে গেল। তো ওয়াইফ উঠলেন, কী হয়েছে আপনি এত রাতে কোথায় বাইরে থেকে আসলেন, কী হয়েছে আপনার, আপনি আমারে ডাকেন নাই কেন? না কোনো কিছু হয় নাই। তো কাইম মিয়া আসলে এবার বসে রইলেন। তো স্বামী স্ত্রীর ব্যাপার স্বাভাবিক, এটা আসলে গোপন থাকে না। তো উনি ওনার ওয়াইফরে সব কিছুই বলে দিলেন এই ঘটনা। তো ওয়াইফ সান্ত্বনা দিলেন। তো ওয়াইফ করলেন কি, এটা 2 দিন পরে ওয়াইফ আবার ওই গোয়ালিনীর কাছে বলে দিল, এটা সারা দিকে আসলে ছড়াই গেল। তো পরবর্তীতে কাইম মিয়ার আর কোনো সমস্যা হয় না, বা সমস্যা হইলেও পরবর্তীতে আমরা আসলে তার জানতে পারি না কোনো সমস্যা হয়েছে কি না, বা উনি আর কোনো কিছু বলেন না আর কি, এক্সপ্রেস করেন না। তো এই ছিল আসলে ঘটনাটা আর কি। তো এটা আসলে গ্রাম বাংলার একটা ঘটনা, আমাদের মানে পরিবেশের সাথে খুব মিলে যায় এবং একটু এক্সেপশনাল আর কি। তো এই কাহিনীটা আসলে যখন শুনছি তখন খুব ভালো লাগছে, এটা অদ্ভুত থেকে ইন্সপায়ার্ড।
তো যখন শুনছি তখনই মনে হচ্ছে যে এটা শেয়ার করি, ভালো লাগবে আপনাদের সবার। তো সবাইকে অসম্ভব ধন্যবাদ গল্পটি শোনার জন্যে, এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন, এবং এই ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এতে আমরা আরও বেশি পরিমাণে উৎসাহ পাবো বিভিন্ন ধরনের গল্প বলতে, বিভিন্ন ধরনের লিজেন্ড বলতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে।